আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার সাথে এই মুহূর্তে লাইভে যোগ দিচ্ছেন এবং পরবর্তীতে ভিডিওটি দেখবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ইরান এবং আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ নিয়ে একটা আলোচনার টেবিল বসিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বক্তব্য অনুযায়ী আলোচনার সব প্রস্তুতি সে নিয়ে রেখেছে এবং আমেরিকা থেকে আলোচকরা পাকিস্তানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই আলোচনায় অংশগ্রহণ করার কোনো কারণ দেখছেন না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একটু আগে ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে বলেন যে আমরা আমেরিকার সাথে আর কোনো আলোচনায় যেতে চাই না যতক্ষণ পর্যন্ত আমেরিকা তার কঠোর অবস্থান থেকে আলোচনার জন্য আমাদের অবস্থানের কাছাকাছি আসার সিগন্যাল না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো আলোচনায় যাব না। ইরানের এই মুহূর্তে আলোচনা করার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। কে ইনি? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এছাড়াও ইরানের অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে যেই সমস্ত খবর করা হয়েছে তাতে এই কথাটা স্পষ্ট। আল জাজিরা বলছে ইরান আলোচনায় যেতে নারাজ, কিন্তু আমেরিকার কমপক্ষে দুটো যাত্রীবাহী বিমান ভর্তি লোকজন পাকিস্তানে অলরেডি চলে এসেছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ উপদেষ্টা বা বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতাও আজকে পাকিস্তানে আসার কথা। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এই আলোচনায় পাকিস্তানে আসবেন না বা যোগ দিবেন না, অর্থাৎ ভাইস প্রেসিডেন্টকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জি.ডি. ভেন্স ছিল এই আলোচনায় মোটামুটি আমেরিকার পক্ষের যতটুকু সম্ভব নমনীয় ব্যক্তি, কিন্তু স্টিভ উইটকফ এবং জারেদ কুশনার এরা দুজনই পুরোপুরি ইসরায়েলের পক্ষে বা ইসরায়েলের জন্য কাজ করে, এটা মোটামুটি আমেরিকাতে চাউর হয়ে আছে। তো এই দুজনকে এবার আমেরিকার প্রেসিডেন্ট পাঠাচ্ছেন আলোচনায়। আর ইরান বলছে তার পরমাণু প্রকল্প নিয়ে, সমৃদ্ধ করা ইউরেনিয়াম নিয়ে কোনো ধরনের কোনো ছাড় দিতে নারাজ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন যে আমাদের পরমাণু প্রকল্প হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ইন্টারেস্ট, আমাদের রাষ্ট্রের স্বার্থে এটা আমরা করছি। রাষ্ট্রের স্বার্থকে কোনোভাবে ছাড় দিয়ে আমরা কোনো ধরনের আলোচনায় যাব না, এবং আমাদের রাষ্ট্রের স্বার্থটাকে কিভাবে সমুন্নত করব সেটা আমরা সিদ্ধান্ত নেব, আমেরিকা সিদ্ধান্ত নিতে পারবে না। অর্থাৎ আমেরিকার সিদ্ধান্তে আমরা আমাদের পরমাণু প্রকল্প অথবা সমৃদ্ধ করা ইউরেনিয়াম অন্য কারো হাতে ছেড়ে দেব না। এ ব্যাপারে আমাদের সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত, এবং আমেরিকা যদি এই ক্ষেত্রে কোনো ধরনের চাপ দেয় সেই চাপকে স্বীকার করে তার কাছে নমনীয় হয়ে আমরা এই ধরনের কোনো কাজে যাব না, কোনো আলোচনায় যাব না। এখন এটা হচ্ছে ইরানের পক্ষ থেকে সর্বশেষ বক্তব্য। এরপরে ইরানের কথা হচ্ছে এই বিষয়ে যদি আমেরিকার কাছ থেকে গ্রিন সিগন্যাল আসে, পাকিস্তান যদি আমাদেরকে নিশ্চয়তা দেয় যে হ্যাঁ এই বিষয় নিয়ে এই আলোচনায় বা এই শান্তি আলোচনাতে এই বিষয়টাকে বাদ দেওয়া হবে, অর্থাৎ তোমার উপরে চাপ দেওয়া হবে না, তাহলে আমরা এই আলোচনায় বসতে পারি। তবে এর মধ্যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্ভাব্য একটা শান্তি চুক্তি কিরকম হতে পারে এরকম কিছু খসড়া বিভিন্ন জায়গায় ফাঁস হচ্ছে। গতকালকে সেরকম খসড়া চুক্তি ফাঁস করেছে বিভিন্ন ধরনের সূত্র, কিছু কিছু সাংবাদিক এবং মিডিয়া এই খসড়া চুক্তিটি ফাঁস করে। সেখানে বলা হয় যে প্রস্তাব দেওয়া হয় যে এই প্রস্তাবগুলোতে দুই পক্ষ মোটামুটি সমঝোতায় আসতে পারে, এরকম একটা খসড়া চুক্তি খুব সম্ভবত পাকিস্তান এটা রেডি করে দুই পক্ষের কাছে দিয়েছে, এরকম হতে পারে, আবার একেবারে পুরোপুরি না হতে পারে। কারণ এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি 100% যে আমি এটা পেয়েছি এই তো পুরো হচ্ছে চুক্তি আমার হাতে, এটা বলা যাবে না। যাই হোক, একটা খসড়া চুক্তি যেটা ফাঁস হয়েছে সেটার বিষয়টা কি? প্রস্তাব অনুযায়ী 1 নম্বর হচ্ছে ইরান 15 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে, তবে চিকিৎসা সংক্রান্ত গবেষণা এবং সেই গবেষণায় ব্যবহৃত যে সমস্ত পরমাণু রিঅ্যাক্টর আছে সেগুলো এই নিষেধাজ্ঞায় পড়বে না। আবারও সেখানে কিন্তু এই ধরনের ফাঁক ফোকর রাখা, যাই হোক দেখা যাক।
এরপরে হচ্ছে ইরানের কাছে 60% এবং 20%, 20% এবং 60% সমৃদ্ধ করা ইউরেনিয়ামের যে মজুদ আছে তার একটা অংশ রিঅ্যাক্টর জ্বালানিতে রূপান্তরিত করা হবে, অর্থাৎ বিদ্যুৎ প্রকল্পে ব্যবহার করা হবে। বাকি অংশ আরো কম মাত্রায় নামিয়ে আনা হবে এবং তা ইরানের ভেতরেই থাকবে। পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকবে। হরমুজ প্রণালী খোলা রাখা হবে, তবে টোল আদায়ের সুযোগ থাকতেও পারে, নাও থাকতে পারে। আর যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরানের উপরে চলা নিষেধাজ্ঞা শিথিল করবে। বিদেশে ইরানের জব্দ করা যে $200 বিলিয়ন আছে আমেরিকা এবং আমেরিকার সাঙ্গপাঙ্গরা যে জব্দ করেছে, সেখান থেকে $20 সম্পদ ছেড়ে দিবে। $180 বিলিয়ন, $20 বিলিয়ন সম্পদ ছেড়ে দিবে, $180 বিলিয়ন তারা ধরে রাখবে। আর একটা অনাক্রমণ চুক্তি ইরান এবং আমেরিকার মধ্যে হবে। আমেরিকা প্রতিশ্রুতি দিবে আর কোনোদিন ইরানে আক্রমণ করবে না, এবং এটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব আকারে নিয়ে আসা হবে, পাশ করা হবে, এবং আমেরিকার কংগ্রেসেও এই চুক্তিটি পাশ করে আমেরিকায় এটাকে ঝুলিয়ে রাখা হবে, যেন আর কোনো প্রেসিডেন্ট এসে ইরানে আক্রমণ না করতে পারে। ভালো কথা। এরপরে হচ্ছে পারস্য উপসাগর থেকে যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী প্রত্যাহার করবে। দেখেন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, পারস্য উপসাগরের মধ্যে সাগর থেকে, সাগরে যে তার যুদ্ধ বিমান টিমান, যুদ্ধ জাহাজের উপর যদি যুদ্ধ বিমান থাকে, রণতরী, বিমানবাহী রণতরী, এগুলো যদি থাকে, সেগুলো পারস্য উপসাগর থেকে সরিয়ে নিবে, কিন্তু উপসাগরীয় অঞ্চল থেকে না। অর্থাৎ আরব দেশগুলোতে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেগুলো সরিয়ে নিবে না। এখন এই যে একটা প্রস্তাব, এই প্রস্তাবটা মোটামুটি মনে হয় যে হ্যাঁ, একটা মানে দুপক্ষেরই কিছুটা কিছু চাওয়া পাওয়া পূরণ হচ্ছে, একটা সমাধানের কাছাকাছি যেতে পারে এরকম মনে হয়। কিন্তু এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইউরেনিয়াম ইরানে থাকবে, সেখান থেকে আবার হচ্ছে কিছুটা কমিয়ে রাখবে, তার রিঅ্যাক্টরগুলো চলবে, এই জিনিসগুলো আমেরিকা মেনে নিলেও ইসরায়েল মেনে নেবে কিনা এটা একটা ব্যাপার। আর এই জায়গায় দুই পক্ষ সমঝোতায় আসবে কিনা, কত কাছাকাছি আসবে, সেটাও একটা ব্যাপার। জাস্ট হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখলাম। এর মধ্যে যে ঘটনাগুলো গতকাল থেকে ঘটেছে, তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আমেরিকার নৌবাহিনী ইরানের একটা পণ্যবাহী জাহাজ, মালবাহী জাহাজে আক্রমণ করেছে। আমেরিকার নৌবাহিনী ইরানের দিকে যাওয়া, ইরান থেকে বের হওয়া না, ইরানের বন্দরের দিকে যাওয়া একটা মালবাহী জাহাজে আক্রমণ করেছে। সেই পণ্যবাহী জাহাজ অথবা কার্গো জাহাজ, অথবা যদি এটাকে আমরা বলি যে কি বলে এটাকে, এই যে এক দেশ থেকে আরেক দেশে পণ্য বহনের জন্য যে ইয়াগুলো ব্যবহার করে, নামটা আমার মনে আসতেছে না, সেই পণ্যবাহী জাহাজ, এই জাহাজে আক্রমণ করেছে। জাহাজে আক্রমণ করেছে। প্রথমে হচ্ছে সে গুলি করেছে, তারপরে জাহাজ থামিয়েছে, তারপরে জাহাজে উঠেছে, তারপরে জাহাজটাকে আটক করেছে, তারপরে আবার সেটার ভিডিও শেয়ার করেছে, গুলি করার ভিডিও শেয়ার করেছে, আটক করার ভিডিও শেয়ার করেছে, তারপরে বিশ্বকে দেখিয়েছে দেখো আমরা ইরানে ব্যাপক পরিমাণে অবরোধ করছি এবং একটা জাহাজও যেতে পারছে না। এখন ইরান বলছে আমার এই বাণিজ্যিক জাহাজকে আমেরিকা আটক করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এটার সর্বোচ্চ এবং কড়া জবাব ইরান দিবে এবং অতি শীঘ্রই দিবে। দেখা যাক ইরান কিভাবে দেয়। আমেরিকা আক্রমণ করেছে তার যুদ্ধ জাহাজ দিয়ে। ইরান কি আমেরিকার যুদ্ধ জাহাজে আক্রমণ করবে, নাকি আমেরিকার দোসরদের পণ্যবাহী জাহাজে আক্রমণ করবে? ইরানের হাতে এই দুটো অপশন আছে এখন। একটা হচ্ছে আমেরিকার যুদ্ধ জাহাজে ইরানের সরাসরি আক্রমণ, আরেকটা হচ্ছে আমেরিকার দোসরদের উপরে ইরানের আক্রমণ। দুটোর কোনটা নেয়? ইতিমধ্যে অবশ্য একটা খবর এসেছে, সেটা হচ্ছে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে আমেরিকার একটা যুদ্ধ জাহাজে ইরান আক্রমণ করেছে। আল জাজিরা বলছে আমেরিকার ওই যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ইরান মিসাইল ছুড়েছে। দুইটা বয়ানের মধ্যে পার্থক্য আছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে আমি যুদ্ধ জাহাজে আক্রমণ করেছি, আমি আপনার উপর আক্রমণ করেছি, ঘুষি মারলাম, কিন্তু আপনি সরে গেলেন, ঘুষি আপনার গালে পড়লো না। তাহলে কি আমি আপনাকে লক্ষ্যবস্তু করেছি, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারিনি, ভেদ করে নাই।
এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সুতরাং কোনটা ঘটেছে আমি জানি না, অন্তত ইরান টার্গেট করেছে এটা মোটামুটি নিশ্চিত। এখন আক্রমণ হয়েছে কিনা, অর্থাৎ ওই যুদ্ধ জাহাজে মিসাইলটা পড়েছে কিনা, এই ব্যাপারে আমি এখনো পর্যন্ত জানি না। এখন এই অবস্থায় ট্রাম্পকে উদ্দেশ্য করে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামকে আপনারা মোটামুটি জানেন যে ট্রাম্পকে সবচাইতে উগ্রভাবে এই যুদ্ধে জড়ানোর জন্য উদ্বুদ্ধ করা যতজন সিনেটর আছে তার হেড হচ্ছে সে, নাটের গ্রুপ সিনেটরদের। সে এই বিষয়ে ট্রাম্পকে মোটামুটি ধরেন একেবারে টেনে তারপরে হচ্ছে যুদ্ধে নিয়ে আসছে, সিনেটরদের মধ্যে বলতেছি। এরপরে ট্রাম্পের প্রশাসনের মধ্যে যারা আছে তারা তো আছে। তো সে বলছে যে মিস্টার প্রেসিডেন্ট, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেন, অবরোধ বহাল রাখেন, তাহলেই সব ক্ষমতার চাবিকাঠি আপনার হাতে আসবে। এই যুদ্ধে সব কিছুর চাবিকাঠি হচ্ছে হরমুজ প্রণালী, এবং হরমুজ প্রণালী যদি আপনি নিয়ন্ত্রণ নিতে পারেন ইরান তছনছ হয়ে যাবে। এটার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে সে এর আগে বলেছিল ট্রাম্পকে যে মিস্টার প্রেসিডেন্ট, আপনি জাস্ট হচ্ছে ইরানে আক্রমণ করেন, ইরানের সাপের মাথা কেটে ফেলেন, দেখবেন আর কোনো কিছু থাকবে না। সাপের মাথা কি? তাদের বক্তব্য অনুযায়ী যে হচ্ছে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেন, দেখবেন ইরান এমনি হচ্ছে একেবারে ধসে পড়ে যাবে। সেটা হয় নাই। না হওয়ার পরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এটা নিয়ে ট্রাম্প চাপে আছে। এখন ট্রাম্পকে নতুন বুদ্ধি দিচ্ছে এই লিন্ডসে গ্রাহাম যে মিস্টার প্রেসিডেন্ট, আপনি একটা কাজ করেন, আপনি হরমুজ প্রণালীর কন্ট্রোলটা নিয়ে নেন। হরমুজ প্রণালীর কন্ট্রোল নিলেই সব কিছুর চাবিকাঠি আপনার হাতে চলে আসবে। আর ট্রাম্প নিজেকে কি হিসাবে দেখাচ্ছে, বা তার পাশের লোকজন তাকে দেখাচ্ছে যে ঈশ্বর প্রেরিত একজন ব্যক্তি, যিনি ইরানের মানুষের কষ্ট, দুঃখ, কষ্ট, গ্লানি সবকিছু মুছে দিয়ে ইরানের মানুষকে রক্ষা করার জন্য ঈশ্বর তাকে পাঠিয়েছে। এটা সে প্রচার করার চেষ্টা করছে আমেরিকার লোকদের কাছে। দেখা যাক আমেরিকার লোকেরা এটা খায় কিনা। কিন্তু সমস্যাটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল যত আকাম দুনিয়াতে করছে, সব আকামের পরেও আবার তার নিজের দেশের লোকেরা কিন্তু তাদেরকে খাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বারবার বলছে যে আমার সেনাবাহিনী হচ্ছে দুনিয়ার সবচেয়ে মোরাল সেনাবাহিনী, সবচেয়ে নৈতিক সেনাবাহিনী, দুনিয়ার সবচেয়ে নৈতিক সেনাবাহিনী। চিন্তা করতে পারেন কত বড় শব্দটা ব্যবহার করলাম না, আপনারা এটাকে মিলিয়ে নেন। লোক, যেই সেনাবাহিনী সারা দুনিয়ার চোখের সামনে সবকিছুকে, মানে কোন ধরনের একটা ছোট্ট আইন বা ছোট্ট একটা নৈতিকতা যদি বলেন সেটা যার মধ্যে নাই, সেই সেনাবাহিনীকে সে বলছে যে এটা হচ্ছে আমার দুনিয়ার সবচাইতে নৈতিক সেনাবাহিনী। তো সেই ট্রাম্প যদি বলে যে আমাকে ঈশ্বর প্রেরণ করছে ইরানের মানুষজনকে দুঃখ কষ্ট লাঘব করে তাদের সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেওয়ার জন্য, যেই লোক ইরানে শত শত শিশু বাচ্চাকে চোখের সামনে জেনে শুনে হত্যা করেছে, জেনে শুনে ওই স্কুলে বোমা মেরেছে, জেনে শুনে যে ইরানের বিভিন্ন ধরনের আবাসিক ভবনে বোমা মেরেছে, জেনে শুনে যে ইরানের সাধারণ মানুষের ব্যবহার করার জিনিসপত্রে বোমা মেরেছে, সে বলতেছে যে আমাকে ঈশ্বর পাঠাইছে ইরানে শান্তি সুখ সমৃদ্ধি ফিরিয়ে দেওয়ার জন্য। আমেরিকার মানুষ খায় না? খায়, একটা অংশ খাচ্ছে, ব্যাপকভাবে খাচ্ছে এবং তাকে সাপোর্টও দিচ্ছে, তার জন্য জীবন দিতে প্রস্তুত। এরকম আছে। কি করবেন, কি বলবেন? গেল সেটা। লেবাননে আসবে একটু পরে। এখন এই যে ইরানের বাণিজ্যিক জাহাজ তুস্কা, যেটাকে আমেরিকা আক্রমণ করলো, কোথায় আক্রমণ করেছে? ইরানের একেবারে এই বন্দরের কাছাকাছি গিয়েছিল। বন্দরটা হচ্ছে হরমুজ প্রণালীর মধ্যে না, হরমুজ প্রণালী পর্যন্ত যায়ও নাই, ওমান সাগরে। ওমানের রাজধানী মাস্কাত থেকে পূর্ব উত্তর দিকে ইরানের যে সীমান্তবর্তী জায়গাটা আছে, পাকিস্তান এবং ইরানের সীমান্ত যেখানে জলসীমা, সেই জলসীমায় জাস্ট পাকিস্তানের জলসীমা থেকে যেই ইরানের জলসীমায় ঢুকছে তারপরে হচ্ছে তাকে থামিয়ে গুলি করে আটক করেছে। এখন ইরান বলছে এটা আন্তর্জাতিক সমুদ্র সীমায় থাকা অবস্থায় জব্দ করা হয়েছে। এখন এই যে আন্তর্জাতিক সমুদ্র সীমাটা আমেরিকাও মানে না আর ইসরায়েলও মানে না। আমেরিকা এবং ইসরায়েলের কথা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র সীমা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি ওটাকে জব্দ করব। আমি জব্দ করলে ওটা আর কোনো আন্তর্জাতিক সমুদ্র সীমা নাই।
এটা হচ্ছে তাদের কথা। কারণ আন্তর্জাতিক সমুদ্র সীমা থাকা অবস্থায় যদি আপনি এটা করেন, তাহলে আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা হওয়া দরকার, যে আন্তর্জাতিক সমুদ্র সীমায় কি হচ্ছে, নৌ চলাচল মানে অবাধে চলবে। এটা হচ্ছে জাতিসংঘের সিদ্ধান্ত, জাতিসংঘের আইন, যেটাকে সমুদ্র আইন বলা হয়। এখন সেই সমুদ্র আইনের কোনো তোয়াক্কা না করে আপনি এটা করলেন। সমুদ্র আইন অবশ্যই এটাও আছে যে হচ্ছে হরমুজ প্রণালী কোনোভাবে আটকানো যাবে না। এখন যেহেতু হরমুজ প্রণালী নিয়ে ইরান নিয়ে যুদ্ধ চলছে, সুতরাং তারা আটকেছে। তাহলে আপনি কি বলতে পারেন যে যেহেতু এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, এই আন্তর্জাতিক জলসীমা আর অমুক জলসীমা সমুক জলসীমা এটার কোনো ভ্যালু এখন নাই। যদি তাই থাকতো, তাহলে আমেরিকা এই আন্তর্জাতিক জলসীমা মাস্কাত থেকে ইরানের সীমান্ত পর্যন্ত যে জলসীমা ওমান উপসাগরে, সেই জলসীমায় তো সে যুদ্ধ জাহাজ মানে সেট করে রেখে তারপরে হচ্ছে হা করে যে তুই আসবি আমি ধরবো তোকে, এটা তো করতে পারতো না। সেখানে তো সে টহল বসাতে পারতো না, তো সেখানে টহল বসিয়েছে। সুতরাং এই ঘটনায় আমেরিকাকে ঠেকাতে পারবে না। আবার হচ্ছে যেই জাহাজটা দিয়ে ইরান এই কাজগুলো করছে, সেই জাহাজটা আবার হচ্ছে আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মধ্যেও আছে। তো আমার নিষেধাজ্ঞার জাহাজ, ওরে তো আমি নিষেধাজ্ঞা দিয়ে রাখছি, ওরে আমি ধরলাম, সমস্যা কি? এরপরে দেখা গেল যে এই পণ্যগুলো নিয়ে এসে যদি খাবার পণ্য হয়, এই যে তার যুদ্ধ জাহাজগুলোতে খাবারের ঘাটতি আছে আমেরিকার, গত কয়েকদিন আগে কিন্তু এটার ভিডিও বেরিয়েছিল, ছবিও বেরিয়েছিল, যে আমেরিকার সৈন্যরা এতদিন পর্যন্ত যে যুদ্ধ জাহাজে আছে সেখানে তাদের ব্যাপক পরিমাণে খাবারের চাহিদা তারা পূরণ করতে পারছে না, খাবারের ঘাটতি, এবং খুব কম অল্প পরিমাণে খাবার দেওয়া হচ্ছে। যদি এটার বিরুদ্ধে হচ্ছে আমেরিকার যুদ্ধমন্ত্রী বলছে যে না, আমাদের এরকম কোনো খাবারের ঘাটতি নাই, যথেষ্ট পরিমাণে খাবার আমাদের আছে, আমরা মাটির নিচ দিয়ে পানির নিচ দিয়ে খাবার পাঠাই দিই তাদের কাছে, কোনো সমস্যা নাই। তাদের কথা এখন আর কেউ বিশ্বাস করে না। সহজ কথা, কেউ বলতে হচ্ছে তাদের যারা কোর সাপোর্টার তাদের বাইরে কেউ বিশ্বাস করে না। ট্রাম্পের কথাও বিশ্বাস করে না, সত্য কথা যেটা, অনেক মানুষই। তো এই যে খাবারের ঘাটতি, হয়তো দেখা গেল যে ইরানের ওইখান থেকে নিয়ে এসে ওখানে হয়তো মাশরুম আছে, তারপরে হচ্ছে ধরেন কি বলে চাল আছে, ডাল আছে, তেল আছে, এগুলো দিয়ে তারা মোটামুটি খিচুড়ি রান্না করে হয়তো খেতে পারবে। এটা করবে যদি সুযোগ থাকে, এটা তারা করবে। এক্ষেত্রে তাদের হচ্ছে কোনো ইয়া থাকবে না আর কি, গনিমতের মাল খেয়ে ফেলবো। আমেরিকা এটা করতে পারে। এখন ইরানের খাতামুল আম্বিয়া যে বলছে বাণিজ্যিক জাহাজে আক্রমণ করব, সেই আক্রমণ করতে তারা দু একদিনের মধ্যেই হামলা করবে। একবার চেষ্টা করেছে, পরবর্তীতে আবার করবে। এর মধ্যে একটা জিনিস নিয়ে আসি, আপনাদের অনেকে এই কথাটা বলেছিলেন যে হচ্ছে হামাসের কি অবস্থা, তারপরে গাজা ভূখণ্ডে কি হচ্ছে, গাজা ভূখণ্ডে যে এখনো পর্যন্ত ইসরায়েল আক্রমণ চালাচ্ছে আর মানুষ মারছে, সেটা কিন্তু চলতেছে। ইসরায়েলের চ্যানেল 14 দাবি করেছে যে হামাস অস্ত্র ছেড়ে দিতে রাজি হয়নি। হামাসকে যে ইসরায়েল পুরোপুরি অস্ত্র ছেড়ে দিয়ে তারপর হচ্ছে এই অঞ্চল ছেড়ে দিয়ে চলে যাওয়ার যে একটা চুক্তি হয়েছিল, তাতে হামাস রাজি হয়নি। আর রাজি না হয় আগামী মাসের শুরুর দিকে, অর্থাৎ মে মাসের শুরুর দিকে গাজা ভূখণ্ডে তীব্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেখেন ঘটনাটা হিসাব করেন, ইসরায়েলের চ্যানেল ফিল্ড তৈরি করছে গাজা যুদ্ধের জন্য, গাজায় আবার তারা হামলা চালাবে সেটার জন্য ফিল্ড তৈরি করছে। কেন এটা করছে? এর কারণ হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতি হবে, এটা মোটামুটি নিশ্চিত। আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতিটা হবে, সেই যুদ্ধবিরতি হলে ইসরায়েলের লেবাননে হামলা কন্টিনিউ করতে হবে। লেবাননেও যদি একটা পরবর্তীতে যুদ্ধবিরতি হয় এবং সেই যুদ্ধবিরতি যদি ইসরায়েল কোনো না কোনো ভাবে মানতে বাধ্য হয়, তাহলে তার অন্য কোথাও যুদ্ধ চালু রাখতে হবে। সেটা হতে হবে হয়তো সিরিয়া অথবা গাজা ভূখণ্ড। সুতরাং সে গাজা ভূখণ্ডের জন্য ফিল্ড রেডি করতেছে, যে হামাস হচ্ছে অস্ত্র ছাড়ে নাই, আমি গাজা ভূখণ্ডে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছি। দেখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী জাস্ট হচ্ছে গত সপ্তাহে যখন যুদ্ধবিরতির ঘোষণা দিল এই যে আমেরিকার প্রেসিডেন্ট ইসের উপরে লেবানন নিয়ে, তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বললো যে না, এই যুদ্ধবিরতি হলে তো আমার ঝামেলা। কি ঝামেলা? আমাকে তো কোর্ট ডাকবে, আর কোর্ট ডাকলে তো আমি কোনো সুতা দিতে পারবো না যে দেখো আমি যুদ্ধ নিয়ে আসছি, আমি এমার্জেন্সি অবস্থায় আছি, তুমি আমার ডাইকো না। সাথে সাথে সে বললো যে এই যুদ্ধবিরতি আমি মানি না। ইসরায়েলে লেবাননে হামলা চালালো, লেবানন থেকে হিজবুল্লাহ পাল্টা হামলা চালালো। তারপরে রাষ্ট্রের যে কোর্টকে বললো দেখো লেবানন আমার উপরে হামলা চালাচ্ছে, আমি লেবাননের উপরে হামলা চালাচ্ছি, যুদ্ধ শেষ হয় নাই, কোনো যুদ্ধবিরতি হয় নাই, তুমি আমাকে কোর্টে ডেকো না। তারপরে হচ্ছে তাকে কোর্টে ডাকে নাই। এখন
কোর্ট বলছে যে ঠিক আছে আরো 1 সপ্তাহের জন্য তোমাকে সময় দিলাম। এখন এই যে 1 সপ্তাহ সময় নিচ্ছে, আগামী সপ্তাহে তার সময় নিতে হবে, তারপরের সপ্তাহে সময় নিতে হবে, এটার জন্য সে ফিল্ড রেডি করতেছে যে 10 দিন পরে আমি যদি এদিকে যুদ্ধবিরতি টুরতি হয়ে যায় তাহলে হচ্ছে আমি আবার গাজায় আক্রমণ করব, এটার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আপনারা জানেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত 3-4 দিনে তুরস্ক, কাতার, সৌদি আরব এই দেশগুলো সফর করেছেন। এখানে এই যুদ্ধবিরতির বিষয়টা নিয়ে আলোচনাও করেছেন তাদের সাথে, এবং শেষ পর্যন্ত গিয়ে নিজের দেশে পাকিস্তানের রাজধানীকে মোটামুটি নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে আমেরিকাকে বলেছেন তুমি লোক পাঠাও, ইরান থেকেও লোক যাবে। কিন্তু ইরান এখন বলছে যে না, এই ফাও কাজ আমি যাবো না, দেখা যাক, যাবে হয়তো ইরান শেষ পর্যন্ত। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে তাকে মূলত এই যুদ্ধের বিষয়ে, এই যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির বিষয়ে জানানোর চেষ্টা করেছেন, এবং তারা যেন এখানে একটা প্রতিনিধি দল পাঠায় সেটার জন্য কনভিন্স করার চেষ্টা করেছেন মূলত। আর এই ইরানে যদি এ ধরনের একটা চুক্তি হয় তাহলে ইরানের বিভিন্ন জিনিসকে, মানে ইরানের ধরেন পরমাণু বলেন, ইরানের নিরাপত্তার যে গ্যারান্টি বলেন, এই ক্ষেত্রে তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত না, এটা মধ্যে কাতার আর হচ্ছে মিশর, এরা একত্র হয়ে নিরাপত্তা দেবে, এরকম হয়তো কিছু একটা জিনিস ইরানকে বলার, বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে, মানে একটু কানে হালকা হালকা একটু বাতাস আসছে এটার মতো। এখন কথা হচ্ছে ইরান এদেরকে বিশ্বাস করবে? ভাই তুরস্ক, তুমি হচ্ছে ন্যাটোর সদস্য, তোমার আমি কিসের জন্য আমার গ্যারান্টার হিসেবে বিশ্বাস করব? সৌদি আরব, তুমি হচ্ছ এই মধ্যপ্রাচ্যে আমেরিকার নাটের গ্রুপ, কেন আমি তোমার নিরাপত্তার কথা বিশ্বাস করব? মিশর, আমেরিকার কথা উঠবে আর বসবে, কেন তার কথা এই এই জায়গায় হচ্ছে নিরাপত্তার গ্যারান্টার হিসেবে বিশ্বাস করবে? যতক্ষণ পর্যন্ত না এই নিরাপত্তা গ্যারান্টিতে রাশিয়া এবং চীন আসবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না ইরান কাউকে বিশ্বাস করবে এই নিরাপত্তা গ্যারান্টিতে। অন্তত বিশ্বাস করার মতো কিছু কেউ নাই তো, কাকে বিশ্বাস করবে? সবাই তো তাদের থেকে বের হওয়ার মতো এখনো পর্যন্ত কারো শক্তি হয় নাই পুরোপুরি, যে হ্যাঁ আমি তাদের সাথে নাই, আমি বের হয়ে গেলাম। তুরস্ক কিছুটা করার চেষ্টা করে, তারা আবার মাথার উপর ঠোক্কানি দেয়, বেরোবি মানে তোর সাইজ করবো। অর্থনীতি দেখেন না, এরকম একটা দেশ যার কোনো জায়গায় কোনো ঝামেলা নেই, কিন্তু তার অর্থনীতিটাকে টেনে এরকম করে ধরে রাখছে যে তোরে আমি কিছু দিয়ে পারবো না, তাহলে এইটা দিয়ে তো পারবো, করতেছে। যাই হোক, এখন এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত, ওয়াল স্ট্রিট জার্নালের এটা খবর যে সংযুক্ত আরব আমিরাত আমেরিকার সাথে অর্থনৈতিক নিশ্চয়তার জন্য আলোচনা শুরু করছে। কি সেটা? যে এই যুদ্ধ যদি চলতে থাকে আমি অর্থনৈতিক সংকটে পড়বো এবং আমি ডলার সংকটে পড়বো। দেখেন, যেই দেশগুলো ডলার কামাই করতে হচ্ছে তেল বিক্রি করে, সেই ডলার রাখতো আমেরিকাকে, সেই ডলার দিত আমেরিকাকে। আমেরিকার প্রেসিডেন্ট আসার পরে $2 ট্রিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে, এবং দিয়েছেও হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ। সেই দেশ এখন বলছে যে আমি নগদ ডলার সংকটে পড়তে যাচ্ছি এই যুদ্ধ নিয়ে, এই আমেরিকা তুমি আমাকে তাড়াতাড়ি ডলার দাও। আমেরিকাতে এখন এরকম একটা খবরও চাউর হচ্ছে যে আমেরিকা এখন ডলার প্রিন্ট করে দিবে, তার হাতে যে ডলার আছে সেটা থেকে দেওয়া সম্ভব না, সে ডলার প্রিন্ট করে দিবে, এরকম একটা খবর শোনা যাচ্ছে। এখন এই যে ইরান যুদ্ধ যদি আবারও তীব্র হয় তাহলে সংযুক্ত আরব আমিরাতের যে জরুরি ডলার সহায়তা দরকার আমেরিকার থেকে, এটা নিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাথে একটা সম্ভাব্য মুদ্রা বিনিময় ব্যবস্থা নিয়ে আলোচনা করছে আমিরাতের কর্মকর্তারা। কি সেটা? যে তোমার ওইখান থেকে ডলার আমার এই জায়গায় কিভাবে আসবে। এখন আমেরিকাকে আপনি হচ্ছে ঘোষণা দিয়ে দিতে পারেন যে ভাই তোরে $2 ট্রিলিয়ন দিয়ে দিলাম। বিষয়টা বুঝতে পারছেন? আমেরিকার প্রেসিডেন্ট যখন আরব দেশগুলোতে আসলো, আরব দেশগুলো একের সাথে আরেকজন প্রতিযোগিতা করলো না যে কে কার চেয়ে বেশি দিতে পারে। সৌদি আরব বলছে আমি $2 ট্রিলিয়ন দেবো, সংযুক্ত আরব আমিরাত বলছে আমি 2.2 ট্রিলিয়ন দেবো, কাতার বলছে যে আমিও প্রায় সেই রকমটাই দেবো। বলেছে না? বলেছে, ওকে। সেখানে কোনো প্রজেক্ট ছিল যে এই প্রজেক্টটা এত, এই প্রজেক্টটা এত, এই প্রজেক্টটা এত? তারা বলছে আগে ঘোষণাটা দিয়ে দাও, টাকা পাঠাও, তারপর প্রজেক্ট আমরা দেখবো যে কোথায় কিভাবে কোনটা দেয়া যায়। আরে প্রজেক্টের আমার কোনো অভাব আছে? প্রজেক্ট আছে, দিয়ে খালি দিবা। কোনো জায়গায় না দিতে পারলে অন্তত ঘোড়দৌড়ের যে হচ্ছে হয় কি বলে, এই যে জুয়া হয়, সেটাই দিবা, ফুটবল ক্লাবে দিবা, দেয়ার কোনো জায়গার অভাব আছে? এক্সে দেবা, ওয়াইতে দেবা, জেডে দেবা।
এখন সংযুক্ত আরব আমিরাত যে ডলারটা চাইতেছে সেটা আমেরিকা কিভাবে দেবে? এখন আমেরিকার কথা হচ্ছে, ভাই তুমি দিবা সেই ক্ষেত্রে আমার কোনো হিসাব ছাড়া দিবা, কিন্তু আমি দিলে ওটা কোন জায়গায় দেবো? আমার $1 যে তোমার ওইখানে দেবো, সেই $1 জায়গায় আমি $1.5 কি পাবো সেটা আমার ফাইনাল করতে হবে, তারপরে না আমি দেব। তো এজন্য এই মার্কিন অর্থমন্ত্রীর সাথে মুদ্রা বিনিময় ব্যবস্থাটা আগে নিশ্চিত করতে হবে। আমেরিকার কথা হচ্ছে তুমি দেওয়ার সময় আগে এগুলো নিশ্চিত করতে হবে, আগে তুমি ঘোষণা দেবে, টাকা দেবে, তারপর হচ্ছে এগুলো নিশ্চিত। আর আমি যখন দেবো তখন আগে নিশ্চিত করতে হবে যে এই টাকাটা যাবে কোন লাইন দিয়া, সেই রাস্তাটা আগে ঠিক আছে কিনা, আগে রাস্তাটাকে তাহলে ঠিক করতে হবে, তারপরে সেই রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপরে সেই রাস্তাটাকে স্মুথ করতে হবে, তারপরে সেই রাস্তায় যাওয়াই না, শুধু যাওয়া এবং আসাটাও নিশ্চিত করতে হবে, তারপরে আমি তোমাকে টাকা দেবো। দেখেন না, IMF যখন টাকা দেয় তখন কি করে, এই শর্ত সেই শর্ত অমুক শর্ত তমুক শর্ত দিয়ে তারপরে হচ্ছে আপনাকে বলে যে ঠিক আছে $3 বিলিয়ন দেবো, তারপরে এই $3 বিলিয়ন দেবো তোমাকে 30 বছর ধরে, এই $3 বিলিয়ন দেবো তোমাকে 20 বছর ধরে, 5 বছর ধরে, তারপরে প্রথম কিস্তি দেব, তারপরে তুমি যদি আমার শর্তগুলো সব ঠিকঠাক মতো মানো তাহলে দ্বিতীয় কিস্তি যাবে, নাইলে যাবে না। আর আপনার কাছ থেকে নেওয়ার সময় কি বলে, আরে বেটা দে, পরে হচ্ছে পরের কথা। সত্যি কথা, এটা এটা হচ্ছে মানে বাস্তবতা আর কি। তো মার্কিন ডলারে ঘাটতি দেখা দিলে তেল বিক্রির ক্ষেত্রে চীনা ইউয়ান বা বিকল্প মুদ্রা ব্যবহারে বাধ্য হতে পারে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রকে যদি এই বার্তা সত্যি সত্যি দেয় আমিরাত, তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে রাইখা ওই আমিরাতের উপরে হামলা করবে। সত্য কথা, মানে যেই আমিরাতকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা, নিরাপত্তা, আর্থিক সহায়তা, তারপরে হচ্ছে সবকিছু দিয়ে তার সব আকাম কুকামকে হচ্ছে চোখ বন্ধ করে স্বীকৃতি দিয়ে এই পর্যায়ে নিয়ে আসছে শুধুমাত্র তার ডলারকে শক্তিশালী করার জন্য, সেই সংযুক্ত আরব আমিরাত যদি বলে যে হচ্ছে আমি চীনা ইউয়ান অথবা বিকল্প মুদ্রা ব্যবহার করব তুমি ডলারে ঘাটতি দেখা দিলে, আমেরিকা ওরে আগে ধরবে তখন। আর তা না হলে কি করবে, এটা হতে পারে আমেরিকার উপর একটা চাপ সৃষ্টি হয়, তাড়াতাড়ি আমার গরম ডলার দাও, ডলার লাগবে। এরকম একটা কথা ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করেছে। এখন এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, এটা হয়তো যখন আমিরাতের পক্ষ থেকে এটার পক্ষে বিপক্ষে কোনো একটা বক্তব্য আসবে তখন আমরা বলতে পারবো। ওদিকে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল কি? ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র আমরা জানি যে হচ্ছে ছোট আকারে অল্প একটু জায়গা আঘাত করবে, টার্গেট অনুযায়ী আঘাত করবে, সেই জায়গাকে ধ্বংস করবে। ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল এটা পরীক্ষা করছে উত্তর কোরিয়া, এবং উত্তর কোরিয়া সরাসরি এবার বলছে। এর আগে কিন্তু আপনারা জানেন যে উত্তর কোরিয়া এই ধরনের জিনিস পরীক্ষা করে তারপর বলে না, দক্ষিণ কোরিয়া বলে হ্যাঁ ও আমার উপর দিয়ে তো একটা মিসাইল গেছে, এটা ওই উত্তর কোরিয়ায় ছুড়ছে। আবার জাপান বলে যে আমার আকাশের কাছাকাছি একটা মিসাইল এসে আঘাত করছে, এটা উত্তর কোরিয়া থেকে আসছে। উত্তর কোরিয়া বলে না বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এবার উত্তর কোরিয়া সরাসরি বলছে যে আমি হওয়াসং 11RA নামক একটা ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম পরীক্ষা করেছি, এবং পরীক্ষার সময় আমার নেতা কিম জং উন এটাকে পরিদর্শন করেছেন, সাথে আবার তার মেয়েও ছিল, যাকে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে মানে প্রস্তুত করা হচ্ছে। সুতরাং এই যে ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো 12 থেকে 12.5 থেকে 13 হেক্টর এলাকা জুড়ে আঘাত হেনেছে। 12 থেকে 13 হেক্টর এলাকা জুড়ে আঘাত হেনেছে। এখন বুঝেন যে তার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতা 12 থেকে 13 হেক্টর এলাকা জুড়ে যদি আঘাত হানে। যাই হোক, এটা হচ্ছে ওখানকার বিষয়। এখন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলবে কি চলবে না এটা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য এখনো পর্যন্ত ইরান থেকে চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন যে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে হস্তান্তরের কোনো পরিকল্পনা ইরানের নাই, চলমান বা অতীতের। যখনই কোনো আলোচনা হয়েছে এরকম কোনো আলোচনাতেই কখনো এটা নিয়ে কথা হয়নি। এখন বুঝেন মজাটা বুঝেন। এতদিন পর্যন্ত আমেরিকা
বারবার বলে আসছে যে ইরানের সাথে এটা নিয়ে কথা হয়ে গেছে, ইরান আমাদের হাতে দেওয়ার জন্য একেবারে প্রস্তুত, তারা সিদ্ধান্ত নিয়েছে। তারা মানে ট্রাম্প পরশুদিন বললো না যে ইরান আমাকে বলেছে যে ভাই আমার এই পরমাণু এবং ইউরেনিয়াম এগুলো আমি তোমাকে দিয়ে দেব, তুমি নিয়ে আমেরিকাতে রাখবে। এবং ট্রাম্প কি বলছে যে এরকম যদি আমার হাতে সে সসম্মানে দিয়ে দিতে, তাহলে আমার যুদ্ধ করা দরকার কি, আমি শান্তি চুক্তি করে ফেলবো। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে কি যে চলমান অথবা অতীতের কোনো আলোচনাতেই এটা নিয়ে কখনো কথা হয়নি। চিন্তা করেন, ইসমাইল বাঘাই লাইভ টিভিতে এটা বলছেন। তিনি বলেন যে ইউরেনিয়াম হস্তান্তরের মতো কোনো বিষয় বা এটার কোনো বিকল্প তেহরানের কোনো আলোচ্য সূচিতে নাই, আমরা এটা নিয়ে কোনো ধরনের আলোচনা করব না। যদিও এর আগে কিন্তু ইরানের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে এত কড়াভাবে, এত স্পষ্টভাবে বক্তব্য দেওয়া হয়নি। এই যে আলোচনা যতদিন চলছে, ইরান বলছে হ্যাঁ আলোচনাগুলো চলছে, সেখানে ইরানের পক্ষ থেকে ইরানের মিডিয়াগুলো যে সমস্ত শর্তগুলো প্রকাশ করেছিল সেখানে কিন্তু এটা ছিল যে ঠিক আছে পরমাণু নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু সে বলছে যে এই ব্যাপারে নাই। মানে হচ্ছে গত পরশুদিন থেকে আমরা বলতেছিলাম না যে ইরানের এই যে পরমাণু বা আমেরিকার সাথে যে আলোচনা, এই আলোচনার যে দায়িত্ব, এই দায়িত্বটা এখন কঠোরপন্থীরা নিচ্ছে। এর আগে কিছুটা হচ্ছে সংস্কারপন্থী বা কিছুটা নমনীয়পন্থী যদি বলি তাদের হাতে ছিল, এখন সেটা পুরোপুরি চলে গেছে ইরানের বিপ্লবী গার্ডের হাতে। ইরানের বিপ্লবী গার্ডের কথা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনাই যেভাবে অনুমতি দিবে আমরা সেইভাবে কাজ করবো। সে যদি বলে যে না এটা ফেরত দেওয়া যাবে না, আমরা এটা নিয়ে কোনো আলোচনাই করবো না, এখানে হচ্ছে তুলোধুনো করার কিছু নাই, হ্যাঁ ও না নো করার কিছু নাই। এটা হচ্ছে ইরানের বিপ্লবী গার্ডের কথা। সুতরাং বিপ্লবী গার্ডের প্রধান গতকালকে এটা নিয়ে স্পষ্ট করেছেন। এরপরে হচ্ছে মুজতবা খামেনাইর বক্তব্য গতকালকে ইরানের মিডিয়াতে এসেছে, তারাও বলেছে, মুজতবা খামেনাই সরাসরি বলছে যে এই বিষয় নিয়ে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় যে ইন্টারেস্টের বিষয়, এই বিষয় নিয়ে আমেরিকার সাথে কোনো ছাড় দেওয়া যাবে না, দরকার হলে আমরা ইরানের স্বার্থ সমুন্নত রাখতে শেষ পর্যন্ত লড়াই করে যাব, এভাবে কিছু বক্তব্য এসেছে। সুতরাং এই পাকিস্তানে এখন যে আলোচনার কথা চলছে, পাকিস্তান যেটার প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে প্রায় 20,000-এর মতো হচ্ছে সে কি বলে তার এই ইসলামাবাদকে নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা কর্মী নিয়ে এসেছে। এখানে ইরান যাবে কিনা এ ব্যাপারে এখনো পর্যন্ত ইরান নিশ্চয়তা দেয়নি, কিন্তু হতে পারে যে শেষ সময় পর্যন্ত ইরান তার এই চাপগুলো, তার এই কঠোর অবস্থান ধরে রাখবে এবং আমেরিকাকে কিছুটা নমনীয় হতে বাধ্য করতে পারে। তারপরে যদি সে দেখে যে আমেরিকা থেকে গ্রিন সিগন্যাল আসছে তাহলে হয়তো সে যেতেও পারে। এই পর্যন্ত হচ্ছে সর্বশেষ আপডেট। এখন পরবর্তী আপডেট নিয়ে আবার আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আমরা সামনে আসবো। তবে এই লাইভের মাঝখানে যে তথ্যগুলো পাওয়ার জন্য আপনারা উদ্গ্রীব থাকেন সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের অ্যাকাউন্টের নাম হচ্ছে সরোয়ার আলম, SORWARALAM, সরোয়ার আলম। সেখানে আপনারা যুক্ত হতে পারেন। আর আমাদের যে কোর্সগুলো আছে, ফ্যাক্ট চেকিং কোর্স, জার্নালিজম কোর্স, টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, এগুলোতে আপনারা যুক্ত হতে পারেন। সেই কোর্সগুলোর বিস্তারিত তথ্য আমি এই লাইভের শেষে ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে তথ্য নিয়ে যাদের আগ্রহ আছে তারা যোগাযোগ করতে পারেন, ফর্মগুলো পূরণ করতে পারেন, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।